1908 সালের 2রা মে। অন্যান্য দিনের মতোই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিহারের পাটনা জেলার একটি ছোট্ট শহর মোকামার জনজীবনে শুরু হয়েছিল কর্মব্যস্ততা। সামারিয়া ঘাট দিয়ে গঙ্গা নদী পার করে বহু মানুষ ভারতের বিভিন্ন স্থানে পাড়ি দেওয়ার জন্য ভিড় করছিল মোকামা ঘাট রেল স্টেশনে। বেলা তখন ঠিক 10:30। জনাকয়েক ব্রিটিশ পুলিশের তৎপরতার কয়েক মিনিটের ব্যবধানে একটি অস্বাভাবিক মৃত্যু। ঘটনার আকস্মিকতায় অপেক্ষমান যাত্রীরা হতবাক হয়ে পড়েন। অন্যদিকে ব্রিটিশ শাসনের ভিত যেন নড়ে ওঠে। ঘটনাটি সেই দিন বিকেল 5:20 টেলিগ্রাম মারফত কলকাতা পুলিশ কমিশনারকে জানানো হয় এবং ক্রমে তা প্রচারিত হয়। 30 এপ্রিল মুজফ্ফরপুরে বোমা নিক্ষেপকারী সন্দেহভাজন এক বাঙালি যুবককে মোকামা ঘাট রেল স্টেশনে পুলিশ গ্রেপ্তার করতে উদ্যত হলে তিনি আত্মঘাতী হন। পুলিশ কর্তৃক তার মৃতদেহের ছবি তোলা হয় এবং তার পরিচয় জানতে তা কলকাতায় পাঠানো হয়। 1905 সাল। ট্রিনিটি কলেজের কৃতী ছাত্র উচ্চশিক্ষিত ডগলাস হলিংশেড কিংসফোর্ড চিফ ম্যাজিস্ট্রেটের দায়িত্বভার গ্রহণ করেন। লালবাজারের একটি অংশে ছিল তাঁর আদালত। বিপ্লবীদের উত্তরোত্তর বেড়ে চলা কর্মকাণ্ডে রাশ টানতে শাসকদের অত্যাচারের মূর্ত প্রতীক কিংসফোর্ড সাহেব বদ্ধপরিকর হলেন। বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীদের তিনি কোনোভাবে রেয়াত করতেন না। অপরাধীদের কঠিন দণ্ড দিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর মাত্রাহীন নিষ্ঠুরতার কারণে লোকে তাঁকে কসাই কাজী নাম দিয়েছিলেন। ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে অহিংস ও সশস্ত্র আন্দোলন সংগঠিত করার জন্য কিংসফোর্ড বন্দে মাতরম, যুগান্তর, সন্ধ্যা, নবশক্তি প্রভৃতি পত্রিকার প্রকাশকদের রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত করে নির্যাতন শুরু করলেন। বন্দে মাতরম পত্রিকার বিরুদ্ধে মামলা চলাকালীন তৎকালীন সম্পাদক অরবিন্দ ঘোষের বিরুদ্ধে বিপিনচন্দ্র পাল সাক্ষ্য দিতে অস্বীকার করায় অত্যাচারী কিংসফোর্ড তাঁকে কারাদণ্ডে দণ্ডিত করেন। জনবিক্ষোভ ও স্বদেশী স্লোগানের জোড়া আক্রমণ সামলাতে পুলিশ লাঠি চালালে রুখে দাঁড়ালো বছর 15 রোগা চেহারার এক কিশোর সুশীল সেন। কিংসফোর্ডের আদেশে নির্মমভাবে সুশীলের উপর পড়ল 15 ঘা চাবুক। বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন অত্যাচারী কিংসফোর্ডকে উচিত শিক্ষা দিতে হবে। শুরু হলো কিংসফোর্ডকে হত্যার ছক। কসাই কাজী কিংসফোর্ড ছিলেন পুস্তকপ্রেমী। বিপ্লবীরা পরিকল্পনা করলেন তাকে বই বোম তৈরি করে হত্যা করার। এই দায়িত্ব নিলেন হেমচন্দ্র দাস কানন্দ। তিনি 1075 পাতার একটি আইনের বইকে নিপুণভাবে কেটে একটি চৌকো খাপ তৈরি করে তাতে কিছু বোম তৈরির রাসায়নিক এবং যন্ত্র দিয়ে তৈরি করলেন বই বোম। শুরু হলো নতুন পরিকল্পনা। সরকারি কর্মচারীর পরিচয়ে বিপ্লবী পরেশ মৌলিক পৌঁছে দিলেন কিংসফোর্ডের কিডস স্ট্রিটের বাড়িতে সেই বই বোম। কিন্তু বিধিবাম, মুজফ্ফরপুরে বদলি হয়ে গেলেন কিংসফোর্ড। বাক্সবন্দি সেই বই বোম আর খোলাই হলো না। অন্যান্য জিনিসপত্রের সাথে সাথে এই বই বোমও চলে গেল মুজফ্ফরপুরে। তিনি এই যাত্রায়ও বেঁচে গেলেন। বই বোমের কথা পুলিশ তখন জানতেই পারেনি। পরবর্তীকালে বারিন ঘোষের স্বীকারোক্তিতে এই বই বোমের কথা জানা যায়। কিন্তু হাল ছাড়লেন না বিপ্লবীরা। কিংসফোর্ডকে নিধন করার জন্য বারিন ঘোষ নির্বাচন করলেন 2 তরুণ বিপ্লবীকে। তারা হলেন দীনেশচন্দ্র রায় ও দুর্গা দাস সেন। কলকাতার মানিকতলার বিপ্লবীদের গোপন আস্তানায় পরিচয় হলো তাদের। 1908 সালের 24 এপ্রিল এই তরুণ 2 বিপ্লবী কলকাতা থেকে মুজফ্ফরপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন অরবিন্দ ঘোষ। মুজফ্ফরপুরে পৌঁছে তারা এক ধর্মশালায় উঠলেন এবং জেলা ও দায়রা জজ কিংসফোর্ডের গতিবিধির উপর নজর রাখতে শুরু করলেন। তারা সুযোগের অপেক্ষায় ছিলেন। এই সময় সেই ধর্মশালার কাছে থাকা কোর্ট অফ ওয়ার্ডস অফিসের ম্যানেজার কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায় বাঙালি 2 যুবকের প্রতি স্নেহপ্রবণ হয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদের মাছের ঝোল ভাত খাওয়ান। অবশ্য এই কারণে তাঁকে পরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে
অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। 29 এপ্রিল এই দুই বিপ্লবী কিংসফোর্ডকে হত্যা করার জন্য পরের দিনটিকে ধার্য করেন। পরিকল্পনা মাফিক তারা 30 এপ্রিল অমাবস্যা রাতের ঘন অন্ধকারে বট গাছের তলায় একজন 2টি রিভলভার ও অন্যজন 1টি রিভলভার ও হাত বোমা নিয়ে অপেক্ষা করতে থাকেন। ইউরোপিয়ান ক্লাবে সেই সময় কিংসফোর্ড ছাড়াও ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির পত্নী মিসেস কেনেডি ও তাঁর কন্যা মিস গ্রেস কেনেডি উপস্থিত ছিলেন। রাত 8টা নাগাদ ইউরোপিয়ান ক্লাব থেকে ফিটন গাড়ি রওনা দিলে বিপ্লবী দুই যুবক সুযোগ হাতছাড়া না করে বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে চারিদিক কেঁপে ওঠে এবং গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। বোমার অভিঘাতে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ আসার আগেই তারা নিজেদের জুতো ফেলে খালি পায়ে পালিয়ে যান। তারা জানতেই পারলেন না বোমার আঘাতে কিংসফোর্ড নয়, মিস গ্রেস কেনেডি মারা গেলেন সেই রাতেই এবং মিসেস কেনেডি মারা গেলেন পরের দিন সকালে। এদিকে বোমা বিস্ফোরণের সংবাদ সেই রাতেই চারিদিকে প্রচারিত হল। পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করে সকল রেল স্টেশনে সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করার নির্দেশ দিলেন। পুলিশ দপ্তর থেকে ঘোষণা করা হল আততায়ীদের ধরিয়ে দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ সারা রাত তন্ন তন্ন করে অনুসন্ধান করেও কাউকে গ্রেপ্তার করতে পারল না। সারা রাত্রি ছুটতে ছুটতে ক্লান্ত তৃষ্ণার্ত ফেরার বিপ্লবী মুজফ্ফরপুর থেকে প্রায় 24 মাইল দূরে ওয়ানি স্টেশনে অর্থাৎ বর্তমানের পুষা স্টেশনে তৃষ্ণা নিবারণের জন্য এক দোকানে প্রবেশ করলে ঘটল এক বিপত্তি। সাদা পোশাক পরা পুলিশ ফতে সিং এবং শিবপ্রসাদ সিং খালি পা এবং ধুতি পরিহিত বাঙালিকে দেখে সন্দেহ করলেন। 1 মে সকাল 9টায় গ্রেপ্তার হলেন দুর্গা দাস সেন ওরফে ক্ষুদিরাম বসু। ক্ষুদিরামের গ্রেপ্তার সংক্রান্ত খবর স্টেটসম্যান পত্রিকায় 2রা মে প্রচারিত হল। প্রচণ্ড অত্যাচারের ফলে ক্ষুদিরাম জেলা ম্যাজিস্ট্রেট H.C. উডবানের কাছে স্বীকারোক্তি দেন এবং তা অনুসরণ করে পুলিশ 2রা মে কলিকাতায় 32 নম্বর মুরারিপুকুর রোডে অবস্থিত ডাক্তার কৃষ্ণধন ঘোষের বাগানবাড়ি সহ 8টি স্থানে খানাতল্লাশি করে এবং বহু বিপ্লবী গ্রেপ্তার হন। মুজফ্ফরপুর বোমা বিস্ফোরণের অপরজন বিপ্লবী 32 মাইল পায়ে হেঁটে সমস্তিপুরে আসেন। সমস্তিপুরের রেল কোয়ার্টারের কাছে তাঁকে দেখে ত্রিগুণাচরণ ঘোষ নামে এক ব্যক্তি সন্দেহ করেন, যিনি গতরাতে ঘটে যাওয়া মুজফ্ফরপুর বোমা বিস্ফোরণ বিষয়ক সংবাদটি সম্পর্কে অবগত ছিলেন। ক্লান্ত তৃষ্ণার্ত ওই বিপ্লবীকে দেখে তার ভীষণ দয়া হয়, তাকে প্রয়োজনীয় সাহায্যও তিনি করেন। এরপর সমস্তিপুর থেকে তিনি তাকে ট্রেনে উঠিয়ে দেন। তিনি যে ট্রেনটিতে যাত্রা করছিলেন সেই ট্রেনের একই কামরায় পুলিশের একজন সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি সিংভূম যাচ্ছিলেন। তিনি তার মামা শিবচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্বাভাবিকভাবেই নন্দলাল বাবু মুজফ্ফরপুরের বোমা বিস্ফোরণের বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। বাঙালি যুবকটির উদ্ভ্রান্ত চেহারা, উত্তেজিত ভাব, ফোলা পা এবং নতুন পোশাক ও জুতো দেখে নন্দলালের সন্দেহ জোরালো হয়। সন্দিগ্ধ যুবকটি সম্পর্কে ধারণা নিশ্চিত করতে আলাপচারিতার মাধ্যমে তিনি তার প্রকৃত পরিচয় জানতে চেষ্টা করেন। তাকে গ্রেপ্তারির প্রসঙ্গে টেলিগ্রামের মাধ্যমে মামা শিবচন্দ্রের কাছে প্রয়োজনীয় আইনি পরামর্শ চান। নন্দলাল সামারিয়া ঘাটে টেলিগ্রামের জবাব পেয়ে যান। মোকামাঘাট স্টেশনে নন্দলাল বাবু রেলওয়ে পুলিশের সাহায্য নিলেন এবং যুবকটিকে গ্রেপ্তার করতে সচেষ্ট হলেন। দৃঢ়চেতা বাঙালি বিপ্লবী পুলিশ বেষ্টনের মধ্যে নন্দলালকে দেখতে পেয়ে চিৎকার করে বলেন, আপনি একজন বাঙালি হয়ে একজন বাঙালিকে গ্রেপ্তার করছেন? এরপর কয়েকটি গুলি বিনিময় এবং মৃত্যু। পুলিশ রিপোর্ট অনুযায়ী যুবকটি আত্মঘাতী হয়েছেন। বিপ্লবী যুবকটির মৃতদেহ শনাক্তকরণের জন্য আনা হল মুজফ্ফরপুরে। ক্ষুদিরাম মৃতদেহ দেখে শোকাচ্ছন্ন হয়ে বললেন, এ তাঁর বন্ধু দীনেশচন্দ্র রায়ের দেহ। ক্ষুদিরাম জানতেনই না দীনেশের আসল নাম
প্রফুল্ল চাকি। আসল পরিচয় গোপন রেখে অন্য নামে তাদের পরিচয় করানো হয়েছিল এই কারণে যে কোনো একজন ধরা পড়ে গেলেও শত অত্যাচারেও যেন অন্যজনের প্রকৃত পরিচয় সে না দিতে পারে। ঘটেও ছিল ঠিক তাই। বিপ্লবী সহযাত্রী দীনেশ ওরফে প্রফুল্ল চাকির মৃতদেহ দেখে ক্ষুদিরাম এক দৃষ্টিতে শহীদের মুখের দিকে চেয়ে রইলেন। তার চোখ দিয়ে বিগলিত ধারায় অশ্রু ঝরে পড়ল। এমনও শোনা যায় যে বিপ্লবী প্রফুল্ল চাকির মৃতদেহ শনাক্তকরণের জন্য ব্রিটিশ সরকারের পুলিশ মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে তার মাথাটিকে দেহ থেকে বিচ্ছিন্ন করে স্পিরিট ভর্তি একটি কেরোসিন টিনে করে কলকাতায় পাঠায়। অন্যদিকে নামমাত্র বিচারের মাধ্যমে 11ই অগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়। প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ভারতের সশস্ত্র আন্দোলনের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে। দৃঢ়চেতা অকুতভয় এই বিপ্লবীরা তাদের অভীষ্ট লক্ষ্য সাধনে কোনো পরিস্থিতিতেই পিছপা হতেন না। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল পরাধীন ভারতের স্বাধীনতা অর্জন। তাদের স্বল্পায়ু জীবনে আলোকপাত করলে উপলব্ধি করা যায় তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল স্বদেশের জন্য নিবেদিত। প্রফুল্ল চাকি ছিলেন আমার ঠাকুরদাদা তার ছোট কাকা। আমি হচ্ছি প্রফুল্ল চাকির বড়দা প্রতাপ চাকির প্রপৌত্র। অবিভক্ত বাংলার যেটা উত্তরবঙ্গ সেটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট, যেটা এখন বাংলাদেশের মধ্যে আছে। এই বগুড়া ডিস্ট্রিক্টেতেই শিবগঞ্জ উপজেলা বা শিবগঞ্জ থানা, তার অধীনে একটা গ্রাম ছিল, তার নাম হচ্ছে বিহার গ্রাম। এই বিহার গ্রামের পোদ্দার পাড়া ছিল এই চাকি পরিবারের নিবাস। এখানেই প্রফুল্ল চাকির জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। একটু রাতের দিকেই প্রফুল্ল চাকির জন্ম হয়েছিল। এবং প্রফুল্ল চাকির জন্ম যখন হয় সেই সময় তার আগে কিন্তু তার 3 দাদা ছিল, 1 দিদি ছিল। এবং প্রফুল্ল চাকির জন্মের অব্যবহিত পরেই বছর দেড়েকের মধ্যে আর এক বোনের জন্ম হয়েছিল, তার নাম ছিল সৌদামিনী। প্রফুল্ল চাকি আমাদের চাকি পরিবারের আদি নিবাস ছিল বর্তমান পাবনা জেলার চাচাকিয়া গ্রাম। এটাও এখন বাংলাদেশের মধ্যে আছে। এই চাচাকিয়া গ্রাম থেকে চাকি কথাটা আসে। প্রফুল্ল চাকির বাবার নাম ছিল রাজনারায়ণ চাকি আর মায়ের নাম ছিল স্বর্ণময়ী দেবী। এই স্বর্ণময়ী দেবীকে বিয়ের আগে রাজনারায়ণ চাকি আর একটা বিয়ে করেছিলেন, কিন্তু সেই স্ত্রী খুব তাড়াতাড়ি মারা যান। রাজনারায়ণ চাকি খুব ধর্মভীরু মানুষ ছিলেন, তো ওই সময় উনি আর বিয়ে করতে চাননি। কিন্তু আত্মীয় স্বজন এবং কুলগুরুর অনুরোধে উনি দ্বিতীয়বার বিবাহ করেন স্বর্ণময়ী দেবীকে। এই স্বর্ণময়ী দেবীর প্রথম ছেলে হয়, তার নাম প্রতাপ চাকি। তারপরে দ্বিতীয় ছেলে, তার নাম হচ্ছে জগৎ চাকি। তারপরে হচ্ছে কুসুম কামিনী দেবী, একজন দিদি। তারপরে আবার এক ছেলে, তার নাম চারু চাকি। তারপর প্রফুল্ল চাকি, তারপরে সৌদামিনী। প্রফুল্ল চাকিকে ডাক নাম ছিল ফুলো বা ফুলু, কারণ ওর পায়ের পাতা দুটো ফুলো ছিল আর গাল দুটো খুব ফুলো ফুলো ছিল, যার জন্য সবাই আদর করে ফুলু বলে ডাকতো বা ফুলো বলে ডাকতো। আর প্রফুল্ল চাকির ছোট বোন সৌদামিনী, এই সৌদামিনীরও ডাক নাম ছিল খুকি, একে সবাই খুকি বলে ডাকতো। খুবই আশ্চর্যজনক ব্যাপার যে এই চাকি পরিবার কিন্তু কোনোদিনই জমিদার ছিল না। এরা খুব বড় যোদ্ধার ছিল, জায়গা জমি প্রচুর ছিল এবং সবাই কিন্তু চাকরিজীবী ছিল। তো চারুচন্দ্র চাকি সেই সময় বগুড়ার নবাব এস্টেটে খুব উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। এবং প্রফুল্ল চাকির জন্মের পরই হঠাৎ করে সংসারেতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। তো যার জন্য প্রফুল্ল চাকি খুব আদরের ছেলে ছিল। এক তো ছোটো ছেলে বাড়ির, সেটার একটা আদর ছিল, প্লাস পয়সা কড়িটা আরও বেশি আসতে থাকে। হঠাৎ করে প্রফুল্ল যখন 2.5 বছর বয়স, সেই সময় রাজনারায়ণ চাকি মারা যান। প্রতাপ চাকি সেই সময় রংপুরেতে পড়াশোনা করতেন। তো উনি সংসারের হাল ধরার জন্যে গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং ফিরে এসে ওই বগুড়ার নবাব এস্টেটেতেই উনি একটা চাকরি গ্রহণ করেন পুরো ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য, টাকা পয়সার জন্য। আর এই গ্রামেতে তখন ওই বিহার গ্রামেতে কোনো রকম কোনো পাঠশালা বা স্কুল, ভালো স্কুল ছিল না।
তো যার জন্যে প্রফুল্লকে ভর্তি করা হলো। পাশেরই একটা গ্রাম ছিল নামুজা গ্রাম, সেই নামুজা গ্রামেতে জ্ঞানদা প্রসাদ মধ্য ইংরাজি বিদ্যালয়, এইখানে প্রফুল্ল চাকিকে ভর্তি করা হলো ইংলিশ মিডিয়ামেতে। খুব ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাশক্তি ছিল প্রফুল্ল চাকি, খুব অল্পতেই জিনিস মনে রাখতে পারতো, মেধাবী ছিল, যার জন্যে মাস্টারমশাইরা তখন খুব ভালোবাসতেন প্রফুল্ল চাকিকে। এবং মুখে একটা স্মিত হাসি ছিল, বন্ধুবৎসল ছিল, মানে বন্ধুদের সাথে খেলাধুলা করা এইসব ব্যাপারগুলো খুব ছিল প্রফুল্ল চাকি, এর জন্য বন্ধুদের মধ্যেও খুব জনপ্রিয় ছিলেন প্রফুল্ল চাকি। তো এই নামুজা গ্রামের থেকেই উনি মাইনর পাস করেছিলেন 1904 সালে। 1904 সালে মাইনর পাস করার পরেতে আবার একটা সমস্যা দেখা দিল যে হায়ার স্টাডিজের জন্য, কারণ যেহেতু পড়াশোনায় ভালো, দাদা ঠিক করলো হায়ার স্টাডি করাতে হবে, তো কী করে করানো হবে, তো ঠিক হলো ওনাকে রংপুর শহরেতে পাঠানো হবে। রংপুর শহরেতে প্রফুল্ল চাকি চলে এলেন। হয়তো নতুন এক অগ্নিস্ফুলিঙ্গের জন্ম হলো সেই সময় থেকে। এই 1904 সালে রংপুরেতে চলে আসার পরে তখন কিন্তু দেশ জুড়ে একটা মোটামুটি ব্রিটিশ বিরোধী ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে, মানে আমরা পরাধীন সেই ব্যাপারটা নিয়ে একটা শুরু হয়ে গেছে। সেই সময় উনি কিছু বিপ্লবী বন্ধুর সংস্পর্শে আসেন। 1904 সালে ওই গোপন বিপ্লবী দলের সংস্পর্শে এসে একটা গুপ্ত বিপ্লবী সমিতিতে প্রফুল্ল চাকি 1904 সালেই নাম লেখালেন, তার নাম হচ্ছে বান্ধব সমিতি। এই বান্ধব সমিতি তখন রংপুরের বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বিপ্লবের মন্ত্র প্রচার করত। এদেরকে দেখে বোঝা যেত একটা ধুতি পরতো এরা, মাথায় একটা হলদে রঙের পাপড়ি থাকতো, আর ছোট একটা লাঠি এদের হাতেতে থাকতো। এর মধ্যে বলে রাখি, প্রফুল্ল চাকি কিন্তু খুব শীর্ণকায় ছিলেন, কিন্তু একদম ছোটবেলা থেকেই এক তো নাগর নদী পাশে ছিল, সাঁতার কাটতে খুব ভালোবাসতেন। বাবা এবং দাদা যেহেতু বগুড়ার নবাব স্ট্রিটে চাকরি করতেন, ওই নবাব স্ট্রিটের যারা লাঠিয়াল ছিল তাদের কাছ থেকে প্রফুল্ল চাকি লাঠি খেলাটা শিখে নিয়েছিলেন। দুর্ধর্ষ সুন্দর লাঠি খেলতে পারতেন, 2 হাতে লাঠি চালনা করতে পারতেন, এবং লাঠি চালাতে চালাতে মাইলের পর মাইল হাঁটতে পর্যন্ত পারতেন। এগুলো ছিল প্রফুল্ল চাকির প্রিয় খেলার মধ্যে একটা। রংপুর শহরে আসার পরেতে ওনার মধ্যে আরেকটা জিনিস ডেভেলপ করলো, সেটা হচ্ছে যে ঘোড়ায় চড়তে হবে। তো রংপুর শহরেতে তখন প্রচুর ঘোড়ার গাড়ি চলতো। তো উনি যেহেতু ব্যবহার খুব ভালো ছিল, কচুয়ানদের সাথে ভাগ করে কচুয়ানরা দুপুরবেলা ঘোড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে যেত ঘাস খেতে, নিজেরাও বাড়িতে যেত খাওয়া দাওয়া খেতে। সেই সময় সেই ঘোড়াগুলোকে নিয়ে উনি সেই ঘোড়ার পিঠে চড়ে রংপুর শহরে ঘুরে বেড়াতেন। তো এই করে ঘোড়ায় চড়াটা শিখেছিলেন। তো এই জিনিসগুলো ছিল। হাডুডু খেলতে খুব ভালোবাসতেন, ভালো ফুটবল খেলতে পারতেন। এই প্রসঙ্গেই বলে রাখি, মুজাফফরপুরেতে যখন গেছিলেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি, সেখানেও কিন্তু এই ম্যাজিস্ট্রেটের বাড়ির পাশে একটা মাঠেতে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন প্রফুল্ল চাকি, এবং সেখানেতে জিতেও ছিলেন। উনি গোলও দিয়েছিলেন। তার জন্য ছেলেগুলো বলেছিল যে তোরা আবার কালকে আসবি, কালকে আবার আমরা খেলবো, কালকে এখানে আমরা খেলবো। এদের ব্যাপারটা তো এখন জানতো না যে কি জন্য ওরা গেছিলেন, মানে এত ভালো খেলতেন আর কি উনি। যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হলো, সেই সময় কার্লাইল সার্কুলার একটা জারি করা হলো যে স্কুলের ছাত্ররা কোনো বিপ্লবী সমিতিতে বা গুপ্ত সভায় অংশগ্রহণ করতে পারবে না। তো প্রফুল্ল চাকি তখন সরাসরি কিন্তু বান্ধব সমিতির সদস্য। বান্ধব সমিতিতে উনি যথারীতি কাজ করছেন, কুস্তি চালনা করতেন, কুস্তির আখড়া তৈরি করেছিলেন রংপুরেতে, নিজের গ্রামেতেও উনি করেছিলেন, কুস্তি শেখাতেন, লাঠি খেলা শেখাতেন ওনার ইয়েতে। সেই সঙ্গে অস্ত্র চালনাও কিন্তু শুরু হয়ে গেছিল প্রফুল্ল চাকির এই সময় থেকে। তো এই 1905 সালে কার্লাইল সার্কুলার হওয়ার পরেতে প্রফুল্ল চক্রবর্তী এবং আরও বেশ কিছু প্রায় 100-2 বন্ধুবান্ধব নিয়ে এরা একটা গুপ্ত সমিতিতে, একটা গুপ্ত মিটিংয়েতে এরা যোগদান করেছিল। সেটা স্কুলেতে জানতে পেরে এদেরকে 5 টাকা করে জরিমানা করা হয় যে তোমরা এখানে গেছো কেন। এই ছাত্ররা তখন প্রতিবাদ করে যে আমরা কোনো অন্যায় করিনি, সুতরাং জরিমানা কেন দেবো। 5 টাকাটা হয়তো তখনকার দিনে অনেক টাকা থাকলেও 5 টাকাটা সেই সময় দেওয়াটা কোনো অসুবিধা ছিল না, দিয়ে দিতে পারতো, কিন্তু আমরা কেন দেবো, অন্যায় করিনি, আমরা জরিমানা দেওয়া মানে তো আমাদের অন্যায়টাকে স্বীকার করে নেওয়া। তো প্রতিবাদ করা হলো। এই প্রতিবাদের ফলে এদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হয়, রংপুর জেলা স্কুল থেকে বহিষ্কার করা হলো। তো এক রাতের মধ্যে রংপুর জাতীয় স্কুল তৈরি হলো, এবং সেই স্কুলেতে প্রফুল্ল চাকি ভর্তি হলেন, রংপুর জাতীয় স্কুলে। আমার কাছে একটা বই আছে, প্রফুল্ল চাকি ব্যবহার করা একটা ডিকশনারি আছে, সেখানে ওনার নাম সই করা আছে, পরিষ্কার করে লেখা রয়েছে প্রফুল্ল চন্দ্র চাকি, রংপুর জেলা স্কুল, 3rd ক্লাস মানে ক্লাস 8, 1905।
পরেশ মৌলিক এবং প্রফুল্ল চাকি ফুলারকে ম্যাজিস্ট্রেট ছোটলাট ফুলারকে মারার জন্যে ধুবড়িতে যান 1906 সালে। ধুবড়িতে একটা কথা ছিল যে ধুবড়ি থেকে উনি একটা স্পেশাল ট্রেনেতে রংপুরে আসবেন। তো কথা হয়েছিল পরেশ মৌলিক একটা সিগন্যাল দেখিয়ে ট্রেনটাকে মাঝখানে দাঁড় করাবে, প্রফুল্ল চাকি সরাসরি ট্রেনে উঠবেন এবং বোমা সঙ্গে থাকবে এবং সরাসরি বন্দুক দিয়ে অ্যাটাক করা হবে, ফুলারকে মেরে দেওয়া হবে ট্রেনের মধ্যে। পরিকল্পনা অনুযায়ী সমস্ত ব্যবস্থাও এনারা করেছিলেন। প্রথম অ্যাকশন শুরু হলো প্রফুল্ল চাকির, এটা 1906 সালে প্রথম দিকে একবার। তো তখন গেলেনও পরেশ মৌলিক এবং প্রফুল্ল চাকি, তখন চলে গেলেন। কিন্তু ফুলার সেই সময় ট্রেনেতে না গিয়ে উনি স্টিমারেতে করে ধুবড়ি থেকে রংপুরে চলে আসেন, যার জন্য এই পরিকল্পনাটা ব্যর্থ হয়। অরবিন্দ ঘোষের নেতৃত্বে বারিন ঘোষ এবং তার একটা দলবল সেই সময় রংপুরে যায়। ঈশান চক্রবর্তীর সাথে তারা যোগাযোগ করে এবং ওখানে একজন জমিদারের বাড়িতে ডাকাতি করার একটা পরিকল্পনা করা হয়। এই ঘটনাটা খুব আশ্চর্যজনকভাবে বলা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু জানা গেছিল পরবর্তীকালে একজন রাজসাক্ষীর নাম পাওয়া যায় নরেন গোস্বামী। নরেন গোসাইয়ের কথা থেকে এই ঘটনাটার কথা জানা যায়, কারণ বারিন ঘোষের সাথে ওই দিন ওই ঘটনাতে নরেন গোসাইও সঙ্গে ছিলেন এবং উনি বগুড়াতে গেছিলেন। তো সেই ঘটনাটাতেও এখানেও কিছু করা যায়নি, কারণ পুলিশ জেনে গেছিল আগে থেকে, সেই জমিদার বাড়িতে প্রোটেকশন দেওয়া হয়েছিল। সেই সময় বারিন ঘোষের সাথে কিন্তু প্রফুল্লর পরিচয় হয় এবং ঈশান চক্রবর্তী পরিচয়টা করিয়ে দেন। এর মধ্যে বলে রাখি, প্রফুল্ল চাকির একজন শিক্ষক ছিলেন রংপুর জাতীয় স্কুলেতে, তার নাম হচ্ছে ব্রজকিশোর রায়। এই ব্রজসুন্দর রায় ছিলেন প্রফুল্ল চাকির প্রথম দীক্ষাগুরু, অগ্নিযুগের প্রথম দীক্ষাগুরু। বারিন ঘোষ পরবর্তীকালে আসেন। তো এটা কথার মধ্যে থেকে আমি বলে দিলাম কথাটা। তো এই বারিন ঘোষের সেই সময় প্রফুল্ল চাকিকে দেখে খুব পছন্দ হয়, তেজোদীপ্ত চেহারা দেখে বারিন ঘোষ প্রফুল্ল চাকিকে সরাসরি কলকাতায় আমন্ত্রণ জানান চলে আসার জন্য। প্রফুল্ল চাকির সঙ্গে সেই সময় প্রফুল্ল চক্রবর্তীও চলে আসেন। এই সময় আরও দুজন এসেছিলেন এই সময়, পরেশ মৌলিক এবং কুল্লুজীবন সান্যাল। এই দুজনের নামও পরবর্তীকালে পাওয়া যায়, কারণ এদেরকে আলিপুর বোমা মামলার সময় অ্যারেস্ট করা হয়েছিল। এই 1906 সালে প্রফুল্ল চাকি কলকাতায় চলে আসার পরেও তখন কিন্তু প্রায়ই উনি কিন্তু বগুড়াতে যেতেন মায়ের সাথে দেখা করতে। পরের দিকে একটু গভীর রাতের দিকে উনি গ্রামেতে যেতেন মায়ের সাথে দেখা করতে, যাতে অন্য কেউ জানতে না পারে। এরপরে 1906 সালেতে ফুলারকে মারার জন্যে আর একবার চেষ্টা করা হয়। সেটা চেষ্টা করা হয় চন্দননগর এবং মানকুণ্ডু স্টেশনের মাঝখানে একটা বোমা পুঁতে রাখা হয়। এই দলেতে ছিলেন উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, বিভূতি সরকার এবং প্রফুল্ল চাকি নিজে। এবং চন্দননগর এবং মানকুণ্ডু স্টেশনের মাঝামাঝি কোনো একটা জায়গাতে রাতের অন্ধকারেতে বোমা পুঁতে দেওয়া হয়েছিল, এটাকে বোমা বলা যায় না, ল্যান্ডসমাইন যেটাকে বলা যায়। এই ল্যান্ডসমাইনকে পুঁতে দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু সব বিপ্লবী কার্যকলাপ শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশনে প্রফুল্ল চাকি। এবং ওনারা প্রফুল্ল চাকি এবং বিভূতি সরকার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে ট্রেনটা যাবে এবং যাতে বোমাটা ব্লাস্ট করে, ট্রেনটা কী হয় দেখার জন্যে। খুব দুর্ভাগ্যের কথা যে ট্রেনটাও ওপর দিয়ে চলে গেল, সব কিছুই হলো, কিন্তু বোমাটা ব্লাস্ট করেনি। 1907 সালে ডিসেম্বর মাসে 7ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর ওনার জন্ম, 7ই ডিসেম্বর 1907 প্রফুল্ল চাকি এবং বিভূতি সরকার নারায়ণগড় স্টেশনের মাঝখানে, নারায়ণগড় স্টেশন থেকে একটু দূরে সেই সেম ল্যান্ডসমাইনকে পেতে রাখা হলো ট্রেনের লাইনের তলায় স্যার অ্যান্ড্রু ফ্রেজারকে মারার জন্যে। সে রাত্রিরে কিন্তু বোমাটা ব্লাস্ট করলো। দুটো কোচের ট্রেন ছিল, এটা স্পেশাল ট্রেন। একটা কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রফুল্ল চাকি এবং বিভূতি সরকার মানে বোমটা ব্লাস্ট করার পরেতে বুঝতে পেরেছিলেন যে তাদের কাজ হয়েছে এবং সফল হয়েছেন। সেই রাত্রিরে ওনারা দৌড়তে শুরু করেন ওখান থেকে এবং পরের দিন সকালবেলা গিয়ে ওনারা মেদিনীপুরে পৌঁছন। বিভূতি সরকারের লেখা থেকে জানা যায় প্রফুল্ল চাকির পা থেকে 32খানা কাঁটা টেনে টেনে বার করা হয়েছিল। মানে মাঠের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে, ধান ক্ষেত সমস্ত দৌড়ে সারা রাত্রি ধরে গেছিলেন। সেখানেও দুর্ভাগ্য একটা কাজ করলো যে কম্পার্টমেন্টটা ধ্বংস হয়ে গেছিলো সেই কম্পার্টমেন্টে ফ্রেজার ছিলেন না, ছিলেন অন্য একটা কম্পার্টমেন্টেতে। পুলিশ কিন্তু এই একটা ঘটনারও কোনো রকম কোনো হদিশ পায়নি এবং এই ঘটনাগুলো যদি বিভূতি সরকার বা নরেন গোসাই, যিনি রাজসাক্ষী হয়েছিলেন, তিনি যদি না বলতেন তাহলে এই ঘটনাগুলো কোনোদিনই হয়তো চোখের সামনে আসতো না। এবং যার জন্যে পুলিশ ডায়েরিতে কিন্তু প্রফুল্ল চাকির নাম কোনোদিনই কোনো জায়গাতে পাওয়া যায়নি যে প্রফুল্ল চাকি নামের কেউ ছিল। এরপরেই সেই ঘটনাটা আসে, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার জন্য। 1908 সালের 2রা মে
মোকামাতে প্রফুল্ল চাকি আত্মঘাতী হন নাকি পুলিশের দ্বারা খুন হন, এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়। এই বিষয়ে তাঁদের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রফুল্ল চাকির মৃত্যু হয়েছিল গানশট থেকে, এবং গানশটের উনটা এমনই ছিল যেটা ফ্যাটাল হয়ে গেছে, প্রফুল্ল চাকি মারা গেছিলেন। এখন তিনি এটা আত্মহত্যা করেছেন না তাকে মারা হয়েছিল, এই বিষয়টা আমরা যাব। এখানে ইনসিডেন্টালি তার গানটি ছিল একটি পিস্তল, ব্রাউনিং পিস্তল। সেই পিস্তলে 7টি কার্ট্রিজ ভরার ব্যবস্থা থাকে। পিস্তলটা পাওয়া গিয়েছিল, তার যে বাট তার ভেতরে 4টি কার্ট্রিজ তখনও অক্ষুণ্ণ ছিল এবং 3টি ফায়ার কেস, সেগুলো কিন্তু বেরিয়ে আসে পিস্তল থেকে। এবং সেই 3টি ফায়ার কেস প্ল্যাটফর্মে পড়ে থাকার কথা এবং পুলিশের কালেক্ট করার কথা। প্রথম ফিরে পুলিশের দিকে একটি গুলি করে, যে গুলিটি পুলিশের গায়ে লাগেনি, এবং অপর 2টি গুলি বলা হচ্ছে তিনি আত্মহত্যার ক্ষেত্রে ব্যবহার করেছেন। এবার আমরা দেখব যে তিনি সত্যি আত্মহত্যা করেছিলেন কিনা। এখন সুইসাইডের ক্ষেত্রে তাকে কন্ট্যাক্ট শট বা নিয়ার কন্ট্যাক্ট শট হতে হয়, কেননা ফায়ার আর্মটাকে নিয়ে উইদিন অ্যাক্সেসেবল ডিস্টেন্সে তাকে তিনি গুলি করছেন। এক্ষেত্রে আমরা শুনেছি কি পুলিশ রিপোর্ট, একটা গুলি তিনি করেছিলেন কলার বোনের নিচে, লেফট কলার বোন, এবং আলটিমেটলি সেই গুলিটা লস্ট হয়েছিল লেফট শোল্ডারে গিয়ে, এবং যে আদার শট সেটা আন্ডার দি চিন, এই চিন তিনি গুলি করেছেন এবং সেই গুলিটা থ্রু ব্রেন গিয়ে স্কালে গিয়ে লজ করেছিল। এখন গানশট উইন্ড হলে পার্টিকুলারলি ক্লোজ রেঞ্জ, আমি কন্ট্যাক্ট শট বা নিয়ার কন্ট্যাক্ট শট, ক্লোজ রেঞ্জ হলে আমরা জানি যে ব্ল্যাকেনিং, স্কর্চিং, টার্টারিং, এই 3টে এভিডেন্স দেখা যায়, এবং সাধারণ ওয়াশে কিন্তু এগুলো একেবারে ধুয়ে মুছে যায় না। প্রফুল্লকে পাচ্ছি কিভাবে আমরা মুজফ্ফরপুরে, শুধুমাত্র আপার বডির একটা ছবি আমরা পাচ্ছি, গায়ে কোনো জামা কাপড় নেই, এবং বলা হয়েছে তিনি ধুতি পরে আছেন। অর্থাৎ অন্য যে তার পোশাক আশাকগুলো সেগুলো পুলিশ কালেক্ট করেছে, এগুলো আমরা জানি না, বললেও সেগুলো এভিডেন্সে কিন্তু আসেনি। তার যে এই যে 2টো শটের কথা বলা হচ্ছে, একটা শট যদি আত্মহত্যা করে থাকেন, সেটা লেফট কলার বোনে করছেন প্রথম শট, সেটা ফ্যাটাল হয়নি, এবং তার এনাফ শক্তি ছিল আর একটা শট করার মতো, এটা আন্ডার দিয়ে চিন করছেন, ব্রেনে টাচ করবে তো আমরা জানি সেটাই ফ্যাটাল হয়ে যায়, মারা গেছে। মনে হচ্ছে যে ছবিটায় যদি আসি আমরা, এবার ফ্রন্ট ভিউতে যদি আসি, দেখব তার ঠোঁট ফাটা রয়েছে, এবং পুলিশ এটা স্বীকার করেছে তাকে লাঠি দিয়ে মারা হয়েছিল। এটা পরে উইটনেসে পুলিশরা বলেছে যে তাকে লাঠি দিয়ে মারা হয়েছিল। সে সমস্ত কোনো ইনজুরির কথা কিন্তু নেই পোস্টমর্টম রিপোর্টে, থাকতে হবে। বিশেষ করে ঠোঁট যে ফাটা ছিল সেটা ছবিতে পরিষ্কার, তার মানে একটা ধস্তাধস্তি হয়েছিল, এবং প্রফুল্ল চাকি নিঃসন্দেহে কিছু রেজিস্ট্যান্স দিয়েছিলেন, বাধা দিয়েছিলেন মারধরের ক্ষেত্রে। এবং আবার বলছি, তিনি শুধুই একজন 20 বছরের যুবক, তিনি সহজেই ধরা দেবেন এটা হতে পারে না, এবং স্বাভাবিকভাবেই মানে তাকে মারা হয়েছিল এটা বোঝা গেল, কি হচ্ছে ঠোঁট ফাটা। এবার আমাদের বক্তব্য যে যেহেতু কোনো রকম এভিডেন্স অফ ক্লোজ রেঞ্জ ফায়ারিং অন দি বডি নেই, তাহলে একটু ডিস্টেন্স থেকে ফায়ার করা হয়েছে, এবং ডিস্টেন্স থেকে যদি হ্যান্ডের অ্যাক্সেস থেকে বেরিয়ে যায় তখন কিন্তু আর সুইসাইডের গল্পটা দাঁড়ায় না, তখন কিন্তু বলতে হবে একটু দূর থেকেই তাকে মারা হয়েছে। আমাদের ধারণা যে প্রফুল্ল চাকি তাকে কাবু করে ফেলার পর তার একটু দূর থেকেই প্রথম শটটা করা, যেটা লেফট কলার বলে যায়, এবং পরের যে গুলিটি এইখানে গুলি করা হয়েছিল বা পোস্টমর্টম রিপোর্টে যে ইনজুরি রিপোর্ট হিসেবে আসছে, সেটা কিন্তু যদি আপনার ছবিটা দেখেন দেখবেন এই চিনের এখানে কোনো রকম ইনজুরি নেই, এবং আপনারা নিজেই বোঝেন কন্ট্যাক্ট বা নিয়ার কন্ট্যাক্ট শটে যদি গুলি করা হয় তাহলে দেখবেন চিনটা ফেটে গেছে, কারণ এটা সফট টিস্যু এখানে, তাই না, এটা ফেটে গেছে, কোনো রকম ফাটার কোনো চিহ্ন নেই ওখানে। কিন্তু ছবি থেকে আর একটা প্রোফাইল ভিউ থেকে দেখতে পাচ্ছি যে তার কানের লতির তলায় এখানে একটা মনে হচ্ছে যে একটা গান শটের উন্ড আছে, আবার বলছি মনে হচ্ছে। এইবার ভাবুন যদি এখানে একটা উন্ড থাকে,
আন্ডার দি ইয়ার লো, লেফট ইয়ার লো। এই যে যদি গানশট উন্ড হয়, একজন রাইট হ্যান্ডেড ম্যান, প্রফুল্ল চাকি ওয়াজ রাইট হ্যান্ডেড ম্যান, যিনি সুইসাইড করতে হবে প্রথমে বেছে নেবেন কোন দিক? রাইট সাইড। সাধারণভাবে আত্মহত্যাকারী যারা, তারা বেছে নেয়, দেখেছি 80-90% এই জায়গাটা টেম্পোরাল রিজিয়ন, বা এটা ঠিক আছে, বা এরকম জায়গায় করবে। এইভাবে কোনো পিস্তলের গুলি উল্টো দিক দিয়ে করে সে কিন্তু আত্মহত্যা করতে চাইবে না। কারণ আত্মহত্যা করার ক্ষেত্রে সবাই সবসময় চাইবে যে লিস্ট কষ্ট, সবচেয়ে কম কষ্টের মধ্যে যেন মৃত্যু হয়, তাড়াতাড়ি নিজেকে শেষ করার দিকে সবাই যেতে চায়। এটাই আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখেছি। তো মানে আমরা আন্ডার দি ইয়ারলোব যে ইনজুরিটা দেখতে পাচ্ছি, সেই ইয়ারলোবটা কিন্তু ওখানে রাইট হ্যান্ডেড কোনো পার্সন তিনি গুলি করতে চাইলেন না সুইসাইডের ক্ষেত্রে। যেমন এইটা আমাদের মনে হয়েছে তাকে মারধর করে কাবু করার পর একটা গুলি এখানে করা হয়েছে এবং পড়ে যাওয়ার পর তখন ওরই পিস্তল দিয়ে আর একটা গুলি করে দেওয়া হয়। আমরা কিন্তু পিস্তলটার পজিশন যাই না। সুইসাইডের ক্ষেত্রে ডেড বডির খুব কাছে পিস্তল থাকে, কারণ ডেড বডির থেকে দূরে কেন যাবে? আমরা তার কোনো হদিশ জানি না পজিশন অফ দি পিস্তল। ইভেন পিস্তল থেকে যে ফায়ার কেস 3টে বেরিয়েছে, তার মধ্যে 2টি তো ডেড বডির কাছাকাছি থাকা উচিত। ফায়ার কেস পিস্তলের ক্ষেত্রে বেরিয়ে আসে, রিভলভারের ক্ষেত্রে বেরোয় না। ইট ওয়াজ এ ব্রাউনিং পিস্তল। সেটাও আমরা কোর্ট জানি না, অর্থাৎ এটা কালেক্টেড হয়নি বা হলেও কোর্টে প্রডিউসড হয়নি, আমরা জানি না। কোর্টে অন্তত এক্সিবিট হিসেবে আমরা দেখতে পাই না। যে এভিডেন্স পাওয়া যাচ্ছে একটা ডেড বডির উপরে, সেই এভিডেন্স, আমরা এই এভিডেন্সগুলো দেখছি ছবি থেকে। তাছাড়া আমাদের হাতে আর কোনো এভিডেন্স নেই। তার শরীর পাচ্ছি না, তার কাঁধে সেই দাগ পাচ্ছি না, কিন্তু এই ছবি থেকে দেখতে পাচ্ছি ঠোঁট ফেটে গেছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছে। নাক দিয়ে রক্ত কিন্তু তার ডেড বডি পরে বেরোয়, কারণ ভেতরে হ্যামারেজ হয়, বেরোবে, মুখ দিয়েও বেরোতে পারে, সেটা কিন্তু নাক দিয়ে রক্তের ছবিতে দেখা যাচ্ছে। যাই, তো আমাদের মনে হয়েছে যে শর্ট রেঞ্জের কোনো ফায়ার আর্ম এভিডেন্স তার শরীরের উপরে নেই এই গানশট দুটোর ক্ষেত্রে। সুতরাং তাকে একটু দূর থেকেই গুলি করা হয়েছে। দেন ইট ওয়াজ নট এ কেস অফ সুইসাইড, বাট ইট ওয়াজ এ কেস অফ হোমিসাইড। তাকে খুন করা হয়েছিল। শহীদ প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু অত্যাচারী ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে সফল হননি বটে, তবে একজনের আত্মহনন ও অন্যজনের ফাঁসিতে আত্মদান সারা দেশে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করে। এই সব তরুণ ও কিশোর প্রাণ একটি স্বাধীন দেশের স্বপ্ন বুকে নিয়ে অনায়াসে জীবন বিসর্জন দিলেন। সেই স্বপ্নের দেশকে আমরা আদৌ কতখানি বাস্তবে রূপ দিতে পেরেছি, এই প্রশ্ন মনকে আজও তাড়া করে বেড়ায়।